এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সম্পর্ক কোনটা জানো? একজন বাবা মায়ের ভালোবাসা এবং তাদের সন্তান। আর সেই ভালোবাসাকে যদি কেউ আঘাত করে তাহলে তারা নীরব থাকে না, নির্মম প্রতিশোধে পরিণত হয়। আর যে গল্পটা তোমাকে শোনাবো তা শুধু একটা মেয়ের নয়, বরং একটা পরিবারের, যারা কিছু মুখোশ পরা ভালো মানুষের মুখোমুখি দাঁড়িয়ে শেষ পর্যন্ত লড়াই করেছে। দ্য লাস্ট হাউস অন দ্য লেফট শুরু হয় এক সাধারণ পরিবারকে দেখে। জন একজন সৎ এবং অভিজ্ঞ ডাক্তার, তার স্ত্রী এমা এবং তাদের একমাত্র মেয়ে ম্যারি। ম্যারি ছোটবেলা থেকেই দুর্দান্ত সাঁতার জানত। ছুটি কাটানোর জন্য তারা শহর থেকে বহু দূরে নিরিবিলি এক গেস্ট হাউসে আসে। এখানে আসার কিছুক্ষণ পরেই ম্যারি শহরে থাকা তার পুরনো বন্ধু পেজের সাথে দেখা করতে বের হয়। পেজ একটি ছোট দোকানে ক্যাশিয়ারের কাজ করত। অনেকদিন পর দেখা হওয়ায় তাদের আড্ডা দারুণ জমে ওঠে। ঠিক সেই সময় দোকানে আসে এক তরুণ, জাস্টিন। সে সিগারেট কিনতে চায়, কিন্তু তার কাছে বয়স প্রমাণের কোনো পরিচয়পত্র ছিল না। পেজ নিয়ম মেনে তাকে সিগারেট দিতে রাজি হয় না, কারণ বিদেশে অপ্রাপ্ত বয়স্কদের কাছে সিগারেট বিক্রি করা আইন বিরুদ্ধ। জাস্টিন তখন লোভ দেখে বলে, চলো আমি তোমাদের আমার হোটেলে নিয়ে যাই। ওখানে কিছু স্পেশাল জিনিস আছে, অনেক বিভিন্ন ধরনের নেশা জাতীয় জিনিস, যেগুলো সহজে সব জায়গায় পাওয়া যায় না। তুমি যদি আমাকে এক প্যাকেট সিগারেট দাও, আমি আমার কাছে থাকা সেই দামি জিনিসগুলো তোমাকে উপভোগ করতে দেব। পেজ রাজি হয়ে আইন ভেঙে সিগারেটের প্যাকেট তাকে দেয়, কারণ পেজও নেশায় আসক্ত ছিল। সেই সাথে ম্যারিও তাদের সঙ্গে ঘুরতে বের হয়। হয়তো একটু একটু ঘোরাঘুরি হবে। তারা তিনজন গাড়িতে করে জাস্টিনের জায়গায় পৌঁছায়। ওখানে প্রথমে জাস্টিন আর পেজ নেশা করা শুরু করে, পরে ম্যারিও একটু একটু যোগ দেয়। রাত বাড়তেই ম্যারি তার মাকে ফোন করে বলে তার বান্ধবী পেজের সাথে রাত কাটাতে চায়, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে কোথার মাঝেই কল কেটে যায়। বাইরে তখন প্রচন্ড ঝড় ওঠার মতো পরিবেশ। হঠাৎ দেখা যায় জাস্টিন রুমে একা নয়, তার পরিবারও ফিরে এসেছে। তার বাবা ক্রুক, কাকা ফ্রান্সিস আর বাবার প্রেমিকা স্যাডি। তাদের চেহারা দেখে সৎ মানুষ মনে হলেও আসলে সবাই পলাতক অপরাধী। কিছুদিন আগে বড় একটা অপরাধ করে পালিয়ে এসেছে। পুলিশ তাদের খুঁজছে, খবরের কাগজেও তাদের ছবি ছাপা হয়েছে। পরিবারের একমাত্র নির্দোষ সদস্য ছিল জাস্টিন, তাই বাইরে থেকে খাবার আনা বা ছোটখাটো কাজ সব তার উপরই চাপানো হতো। দুজন অচেনা মেয়েকে রুমে দেখে ক্রুগ আর ফ্রান্সিস সন্দেহে পড়ে। তারা ভাবে এই মেয়েগুলো আমাদের মুখ দেখেছে, কাল যদি খবরের কাগজে ছবি দেখে চিনে ফেলে তাহলে তো পুলিশকে বলে দিতে পারে আমরা এখানে লুকিয়ে আছি। এই সন্দেহ থেকে তারা ম্যারি ও পেজকে জোর করে আটকায়। ম্যারি আর পেজ ভয়ে কুঁকড়ে যায়। তারা কেঁদে কেঁদে বলে, আমাদের ছেড়ে দেন, আমরা কাউকে কিছু বলবো না। কিন্তু অপরাধীরা একটুও করুণা দেখায় না। কিছুক্ষণ পর ক্রুক বুঝতে পারে এই জায়গা নিরাপদ নয়, তাই তারা ম্যারির নিজের গাড়ি ব্যবহার করে শহর ছাড়ার সিদ্ধান্ত নেয়। গাড়িতে ওঠার পর ফ্রান্সিস পেজের ওপর বারবার অশালীন আচরণ করতে থাকে। মেয়েরা ভয়ে কুঁকড়ে যায়, কিছুই করতে পারে না। হাইওয়ের মোড়ে এসে কোন রাস্তা নিতে হবে বুঝতে না পেরে ক্রুক দ্বিধায় পড়ে। ম্যারি সুযোগ বুঝে তাদের ভুল রাস্তা দেখায়, যে রাস্তায় গেলে ওদের গেস্ট হাউসের দিকে যেতে হবে। সেই জায়গা চোখে পড়তেই ম্যারি হঠাৎই পালানোর চেষ্টা করে। হাতাহাতিতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গল ঘেঁষা এক গাছের সাথে গাড়ি ধাক্কা খায়। সবাই আঘাত পায়, কিন্তু ম্যারি দমে যায় না। সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পেজ ও স্যাডিকে গাছে ডাল দিয়ে আঘাত করে একসময় নিজেকে ছাড়িয়ে নেয়, কিন্তু কপাল খারাপ, পেজ জঙ্গলে পড়ে গিয়ে পায়ে চোট খায়। সাহায্যের জন্য একটি কারখানায় চিৎকার করলেও মেশিনের শব্দে কেউ শুনতে পায় না। স্যাডি আর ফ্রান্সিস তাকে ধরে আবার টেনে নিয়ে আসে। ফিরে এসে তারা পেজকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এদিকে ক্রুগ ম্যারিকে ধরে রাখে আর জাস্টিনকে জোর করে ওইসব অশালীন আচরণ বাধ্য করতে থাকে। জাস্টিন মন থেকে সাহায্য করতে চাইলেও পরিবারের ভয়ে কিছুই করতে পারে না। পেজ প্রতিরোধ করতে গিয়ে ক্রুগের হাতে গুরুতর আঘাত পায় এবং শেষমেশ প্রাণ হারায়। ম্যারি অসহায়ভাবে বন্ধুর মৃত্যু দেখে ভেঙে পড়ে। এরপর ম্যারি যেভাবেই হোক নিজের শক্তি জোগাড় করে দৌড়ে পালিয়ে যায়। জঙ্গলের মধ্যে ছুটতে ছুটতে বুঝতে পারে বেশি দূর সে টিকতে পারবে না, তাই নিজেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়, কারণ সে খুব ভালো সাঁতার জানে। কিন্তু দুর্ভাগ্যবশত পেছন থেকে ক্রুক গুলি করতে থাকে, আর হঠাৎ এক সময় একটা গুলি ম্যারির পিঠে লেগে যায়। ঝড়ে ভিজে অজ্ঞান ম্যারি নদীর পানিতে ভাসতে থাকে। এদিকে আকাশে বজ্রপাত শুরু, অন্ধকার, ভয় আর দম বন্ধ করা পরিবেশ। এই অবস্থায় ক্রুক, ফ্রান্সিস, স্যাডি আর জাস্টিন জঙ্গলের ভেতর আশ্রয় খুঁজতে খুঁজতে শেষমেশ একটি বাড়ি দেখতে পায়। বৃষ্টি এতটাই ভয়ানক ছিল যে চাই না চাই বাধ্য হয়ে তাদের সে বাড়িতেই ঢুকতে হয়। আর কপালের খেলা দেখো, ওটা ছিল ম্যারির নিজের কটেজ, যাদের কারণে ম্যারির জীবন শেষ হতে বসেছে। তারা আজ আশ্রয় নিচ্ছে সেই মেয়েটারই বাড়িতে। ম্যারির মা বাবা প্রথমে বুঝতেই পারে না এরা কারা। বৃষ্টি দেখে দয়া হয়, আর জিজ্ঞেস করলে ছেলেগুলো মিথ্যে গল্প সাজিয়ে বলে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আশ্রয় চাই আমাদের। জন, যিনি একজন ভালো ডাক্তার, তাদের প্রতি দয়া হওয়ায় ফ্রান্সিসকে চিকিৎসাও করে দেন। আর এমা সবাইকে গরম কফি দেয়।
কিন্তু সেদিন রাতে এমার মন বারবার বলছিল কিছু একটা যেন ঠিক নয়, এই লোকগুলো মনে হচ্ছে ভালো মানুষ নয়। জাস্টিন যখন কাপটা কিচেনে রাখতে যায় হঠাৎ দেয়ালে চোখ পড়ে ম্যারির ছবিতে। বুকের ভেতরে যেন বিদ্যুৎ খেলে যায়, কারণ সে জানে ম্যারির কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, আর সেগুলোর জন্য দায়ী তার নিজেরই পরিবার। তার কাছে তখনও ম্যারির লকেটটা ছিল। অপরাধ বোধে সে লকেটটা কিচেনের টেবিলে রেখে দেয়। এরপর সব ছেলেগুলো তাদের আউট হাউসে গিয়ে থাকে। সিন ফিরে যায়। ম্যারির বাবা এবং মা চুপচাপ, ঝড়ের শব্দ ছাড়া কিছুই নেই। ঝড়ে ভরে রাত্রে কে নক করছে? জন আর এমা দরজা খুলে দেখে কেউ নেই। চারপাশে খোঁজ করতে করতে যেই দৃশ্যটা তাদের সামনে আসে সেটা তাদের আত্মা কাঁপিয়ে দেয়। দরজার সামনে পড়ে আছে ম্যারি, প্রচন্ড আহত, রক্তে ভেজে গুলিবিদ্ধ। অবিশ্বাস্য হলেও মেয়েটা নিজের শক্তিতে নদী পেরিয়ে এসেছে। অমানসিক কষ্ট সহ্য করে কোনোভাবে বাড়ি ফিরেছে। তার দেহে আর একটু শক্তি ছিল না। জন তাড়াতাড়ি ম্যারিকে নিয়ে ভেতরে আসে, চিকিৎসা শুরু করে। এমা কিচেন থেকে সরঞ্জাম আনতে গিয়ে টেবিলে দেখতে পায় ম্যারির লকেট, আর মুহূর্তের মধ্যেই বুঝে যায় জাস্টিনই এটা রেখে গেছে। মানে যাদের তারা আশ্রয় দিয়েছিল সেই নরপিশাচরাই ম্যারির জীবনে সর্বনাশ করেছে। এবার তারা বুঝলো বাড়ির আউট হাউসে যে লোকগুলো ঘুমাচ্ছে তারা শুধু বিপদ না, ওরাই ওদের মেয়ের জীবন শেষ করে দিয়েছে। জন দ্রুত গুলি বের করে। এরপর তারা পালাতে চায় স্পিড বোর্ডে, কিন্তু চাবিও নেই। অন্যদিকে ম্যারির মা এমা, সে কিচেনে গিয়ে ধারালো অস্ত্র প্রস্তুত করে নিজেদের নিরাপত্তার জন্য। তখনই ফ্রান্সিস অল্প বিয়ার চেয়ে বাড়ির ভেতরে আসে। এমা ভয় পেয়েও ভান করে কিছু জানে না, তবে সে তাড়াতাড়ি দেয়ালে থাকা ম্যারির ছবি লুকিয়ে ফেলে। কিছুক্ষণ পর ফ্রান্সিস যখন বেরোতে যায় সে দেখে ম্যারি বিছানায় শুয়ে আছে। বাইরে বজ্রপাতের মতো থমকে যায় সে। ম্যারি এখনো বেঁচে আছে। আর ঠিক তখনই এমা পিছন থেকে বোতল দিয়ে তার মাথায় প্রচন্ড আঘাত করে। জনও ফিরে আসে এবং দুজন মিলে ফ্রান্সিসের সঙ্গে লড়াই করে। শেষে জন তাকে বেসিনে ডুবিয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে মেরে ফেলে। এটা ছিল প্রতিশোধের শুরু। যে মা বাবা তাদের মেয়েকে এই অবস্থায় দেখেছে তারা আর কাউকে ছাড়বে না। তারা অস্ত্র তুলে নিয়ে আউট হাউসের দিকে যায়। আউট হাউসে দেখা যায় জাস্টিন চুপ করে বন্দুক হাতে নিয়ে বসে আছে। জাস্টিন ভয়ে বন্দুক জনকে দিয়ে দেয়, কারণ শুরু থেকে সে এই মানুষগুলোর ঘটনায় আপত্তি করেছিল, কিন্তু ভয় তাকে চুপ থাকতে বাধ্য করেছিল। স্যাডি ঘুম ভেঙে চোখ মেলে। ছলকে ওঠা মুহূর্তেই জন গুলি করে দেয়। ফাইট চলতে থাকে। স্যাডি লোহার রড নিয়ে আসে, কিন্তু এমা সোজা তার চোখে গুলি করে দেয়। স্যাডি সেখানেই শেষ হয়ে যায়। ভয়ে ক্রুগ ম্যারির মেন বাড়ির ভেতরে ঢুকে লুকাতে থাকে। ওখানে সে দেখে ফ্রান্সিসের রক্তমাখা মৃতদেহ আর দেয়ালে ঝোলানো ম্যারির পরিবারের ছবি দেখে সে সত্যিটা বুঝে যায় ওরা কার বাড়িতে ঢুকেছে আর কাকে রাগিয়ে তুলেছে। এদিকে জন বাড়ির ভেতরে ক্রুককে খুঁজছে। চোখ লাল, বুক ধুক ধুক করছে। সে চিৎকার করে বলে, আমার মেয়ের সাথে যা করেছো, সাহস থাকলে সামনে আয়। একটা অসহায় মেয়েকে স্বীকার করেছিস, এবার তার বাবার সামনে দাঁড়িয়ে লড়তে আয়। ক্রুক ভয়ে লুকিয়ে থাকে, কথা ছুড়ে জনকে উস্কাতে শুরু করে, কিন্তু জন শব্দের পিছু নিয়ে নিয়ে তাকে খুঁজে পায়। ক্রুগ আর জনের মুখোমুখি লড়াই যত এগোতে থাকে ততই বোঝা যায় এটা আর স্রেফ বাঁচা মরার লড়াই না, এটা একজন বাবার শেষ প্রতিশোধ। ক্রুগ সুযোগ পেলেই জনের ওপর ঝাঁপিয়ে পড়ে। জন প্রচন্ড আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেও তার চোখে তখনও একটা আগুন জ্বলছিল, কারণ তার মেয়ের প্রতি যে নরকীয় অত্যাচার হয়েছিল সেই হিসাব আজই মেটাতে হবে। ক্রুক তাকে দমাদম মারতে থাকে। চারদিকে আসবাবপত্র ভেঙে ছিটকে পড়ে। এই বিশৃঙ্খলার মাঝে জনের চোখ পড়ে স্পিড বোর্ডের সেই হারানো চাবিটা মেঝেতে পড়ে আছে। এক ঝটকায় জন টেবিল দিয়ে ক্রুককে আঘাত করে চাবিটা তুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ক্রুক পেছন থেকে তাকে জড়িয়ে ধরে মেরে অজ্ঞান করে ফেলে। ঠিক তখনই কোণের দিক থেকে জাস্টিন উঠে দাঁড়ায়, হাতে বন্দুক, নিজের বাবার দিকে তাক করে। সে গুলি চালায়, কিন্তু ক্লিক করার পরেও গুলি বের হয় না। বন্দুকে গুলি ছিলই না। ক্রুগ হতবাক। নিজের ছেলে নিজের বাবাকে হত্যা করতে চাইছে, কিন্তু যারা অন্যের মেয়েকে সম্মান দিতে জানে না তারা নিজের সন্তানকেও ভালোবাসতে জানে না। ক্রুগ রাগে উন্মাদ হয়ে যায়। একটা লোহার রড তুলে সোজা জাস্টিনের বুকে ঢুকিয়ে দেয়। জাস্টিন পড়ে যেতে যেতে শুধু একটা কথাই বলে, ওদের সাথে যা করেছো আমি তা সহ্য করতে পারিনি। ঠিক তখনই এমা দৌড়ে এসে জাস্টিনকে বাঁচানোর চেষ্টা করে। জন জ্ঞান ফিরে পেয়ে উঠে পড়ে। দুজন একসাথে ঝাঁপিয়ে পড়ে ক্রুগের ওপর। মারামারি এতটাই ভয়ঙ্কর ছিল যে শব্দে পুরো বাড়ি কেঁপে উঠছিল। শেষমেশ তারা মিলে ক্রুগকে অচেতন করে ফেলে। রাতটা যেন দুঃস্বপ্নের মতো শেষ হয়, কিন্তু প্রতিশোধ এখনই শেষ হয়নি। ভোর হলে জন, এমা, ম্যারি এবং রক্তাক্ত জাস্টিনকে নিয়ে স্পিডবোর্ডে করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তাদের নিরাপদ জায়গায় রেখে জন আবার চলে আসে তার নিজের বাড়িতে।
একটাই উদ্দেশ্য, অবশিষ্ট প্রতিশোধ। সে আবার সে বাড়িতে ফিরে যায়। অন্ধকার ঘরে পড়ে আছে ক্রুক, হাত পা নড়াতে পারছে না, শুধু মাথাটুকুই সচল। জন সে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই আমার মেয়ের জীবন শেষ করেছিস। একজন বাবা হয়ে অন্য আরেক বাবার মেয়েকে কষ্ট দিয়েছিস। আজ তোকে আমি তারই মতো চিৎকার করে মরতে দেখব। এটা বলে জন ক্রুককে একটা মাইক্রো ওভেনে টেনে নিয়ে আসে। ক্রুকের মাথা সেখানে সেট করে রাখে, দরজা বন্ধ করে ওভেন চালিয়ে দেয়। ক্রুকের চিৎকার বাড়তে থাকে, তার মুখ গরমে ফেটে যেতে থাকে, কিন্তু আজ আর কেউ চিৎকার শুনতে পাবে না। কিছুক্ষণ পর গরমে সিদ্ধ হয়ে মাথাটা ফেটে যায়, যে মাথার ভেতরে নোংরা চিন্তা ছিল, কিন্তু এখন সব শেষ। জন গভীর শ্বাস নিয়ে বলে, আমার মেয়েটা সেদিনও এমন ভাবে চিৎকার করেছিল, আজ আমি তার বিচার পেলাম। আমি শুধু একজন বাবা ছিলাম, আজ আমি একজন প্রতিশোধ নেওয়া বাবা হলাম। ক্রুক তার প্রাপ্য শাস্তি পেয়ে মৃত্যুর পা বাড়ায়। শেষ পর্যন্ত বিচার হলো, কিন্তু তবুও প্রশ্নটা থেকে যায়, মানুষ কতটা নির্মম হতে পারে, আর ভালোবাসা কত দূর পর্যন্ত একজন মানুষকে ঠেলে দিতে পারে। এভাবেই শেষ হয় দ্য লাস্ট হাউস অন দ্য লেফট, একটি পরিবারের ভয়ঙ্কর রাত আর একজন বাবার শেষ প্রতিশোধ। আজকের মতো বিদায়। ডার্ক স্টোরি এক্সপ্লেনের সাথে থাকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।